অশরীরীয় লাভ এ কোনো কল্পনা নয়, বাস্তব ঘটনা। নমস্কার প্রিয় শ্রোতা, আমার চ্যানেল অশরীরী আলাপে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে যে গল্পটা বলে শোনাবো সেই গল্পটা আমি কালেক্ট করেছি আমারই এক বান্ধবী হিয়ার কাছ থেকে। শুরু করছি আজকের এপিসোড নাম্বার 1। তবে কি তার কিছু বলার ছিল? আমি হিয়া, বর্তমানে বর্ধমান জেলার বাসিন্দা, আর এই ঘটনাটা ঘটেছিল আমার বাবার সাথে। আর ঘটনাটা যাকে কেন্দ্র করে ঘটেছিল সে ছিল আমার বড় জেঠিমা, মানে বাবার জেঠতো বৌদি। তখন আমার বাবার বয়স 18 কি 19 বছর, বিয়ে হয়নি, পড়াশোনা করছে। সম্পর্কটা বোঝানোর জন্য আমি এত, যেহেতু দুঃসম্পর্কের সম্পর্ক, তাই বারবার এগুলো বোঝানোর জন্য আমি তার একটা নাম ব্যবহার করছি। এখানে তার নাম আমি দিচ্ছি বাবাই জ্যাঠা। তো বাবাই জ্যাঠা হলো আমার বাবার জেঠতো দাদা। আমার বাবার যখন 17 বছর বয়স তখন বাবাই জ্যাঠার বিয়ে হয়। বলে রাখা ভালো, যখন বাবাই জ্যাঠার বিয়ে হয় তখন বাবাই জ্যাঠার বাবা ছিল সমাজের একটা মান্যিগন্যি বিলাসবহুল বড়লোক বাড়ির ছেলে। অন্যদিকে বিয়ে করে যে জেঠিমাকে বাড়িতে আনা হয় সে জেঠিমাও ছিল ভীষণ বড়লোক বাড়ির একমাত্র আদুরে মেয়ে। স্বাভাবিকভাবেই দুই বাড়ি থেকে দেখে শুনে তাকে একজন বড়লোক প্রতিপত্তিশীল পরিবারে তার বাবা মা তুলে দেয়। বিয়ের পরে দিব্যি সংসার ভালোই চলছিল। বিয়ের 1 বছরের মাথায় আমার জেঠিমা মানে বাবাই জেঠার বউ অন্তঃসত্ত্বা হয়। তার মধ্যেই ঘটে যায় কিছু বিপত্তি, যেমন কাজে অনীহা এবং স্বভাবগত বেশ কিছু ত্রুটি থাকার জন্য বাবাই জ্যাঠা বাবার ব্যবসা থেকে শুরু করে জমি জমা বাড়ি ঘরদোর সবকিছু হারিয়ে বসে। জ্যাঠার কাজে তো একদম মন ছিল না। বাবাই জ্যাঠার কাজকর্মে কোনোদিনই মন ছিল না। বাবার টাকায় ফুটানি, বিকেল হলেই বন্ধু বান্ধব এবং তার নানা রকম মেয়ে সংক্রান্ত অসুবিধা ছিল। তো এইগুলো যত দিন যায় আমার বড় জেঠির কাছে ক্রমশ প্রকাশ হয়ে যায়। জেঠি এগুলো মন থেকে মেনে নিতে পারে না। তো অন্যথা ওদের মধ্যে রোজই ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই থাকতো। অন্তঃসত্ত্বা জেঠিমা এরকম অমানবিক অত্যাচার আর নির্যাতন মন থেকে কিছুতেই মেনে নিতে পারছিল না। তাই বারবারই তাদের দিকে ঝামেলা এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেত, আমার জেঠিমা বারবারই সিদ্ধান্ত নিত সে আত্মহত্যা করবে। এমন অবস্থায় আমার পরিবারের সকলে এবং আমার বাবা, আমার দাদু, আমার ঠাকমা সবাই মিলে জেঠিমাকে শান্ত করে বুঝিয়ে বাজিয়ে ভালো রাখার চেষ্টা করত। আর সত্যি কথা বলতে জেঠিমা নিজের শ্বশুর শাশুড়ির থেকেও তার খুড়তুতো শ্বশুর শাশুড়ি মানে আমার দাদু ঠাকমাকে অনেক বেশি ভালোবাসতো। আবার তারও কোনো সুযোগ সুবিধা হলে বা অসুবিধা হলে সেও সবার আগে নিজের মায়ের মতো করে আমার ঠাকমাকেই সবটা বলতো। আর আমার বাবা ছিল তার ছোট ভাইয়ের মতো, সে কখনোই তাকে নিজের দেওরের চোখে না, বরং নিজের ভাইয়ের চোখে দেখতো। আর আমার বাবাও তাকে পেয়ে কোনো বৌদি না, যেন নিজের দিদিকেই খুঁজে পেয়েছিল। এতটাই নিবিড় ছিল তাদের ভাই বোনের সম্পর্ক। এরম ভাবে কিছু মাস পর আমার জেঠিমার এক কন্যা সন্তানের জন্ম দেয়। কন্যা সন্তানের জন্মের পর যেন সংসারে সুখ নেমে আসার বদলে ঘনিয়ে এলো আরো কালো মেঘ। অশান্তি ঝগড়া ঝামেলা যেন আরো সীমানায় পৌঁছে গেল। কিন্তু কোনো কারণে আমার জেঠিমা মানসিকভাবে আরো ভেঙে পড়ল। হয়তো তখন তার মাথায় কালো অন্ধকারের মেঘ জমেছিল। কারণ একে তো তার নিজের জীবন নষ্ট হয়ে গেছে, তার ভবিষ্যৎ সে নিজে জানে না। অন্যথা এই কন্যা সন্তানের জীবনের কি হবে, তার জীবনের কি ভরসা কি মানে, তাকে কি করে বড় করবে? না বাপের বাড়ি থেকে কোনো সাহায্য পায় বিয়ের পর, না যা পেয়েছিল বাপের বাড়ি থেকে তার একটা কানা করিও বাবা যেটা আস্ত রাখতে দিয়েছে, না শ্বশুর শাশুড়ি সাহায্য করে, না বর মানবিক আচরণ করে। উম, জেঠিমার নিজের পেট চালানোই দায় হয়ে উঠেছিল,
সেখানে কোলের এই ছোট সন্তানকে নিয়ে কি করে জীবন কাটাবে? এই চিন্তায় জেঠিমা যেন আরো কুরে কুরে খাচ্ছিল। রোজই ওদের মধ্যে ঝগড়া লাগতো। রোজই আমার দাদু ঠাকমা বা বাবা গিয়ে সেই ঝগড়া মিটিয়ে আসতো। রোজই জ্যাঠা মদ্যপ অবস্থায় বাড়ি এসে মারধর করতো। রোজই আত্মীয় স্বজনরা কেউ গিয়ে তাকে থামিয়ে আসতো। এরকম ভাবে দিন কাটছিল। কিন্তু কথায় আছে না, নিয়তি যেদিনকে টানবে সেদিনকে যার যেখানে যাওয়ার সে যেমন ঠিক চলে যাবে, তেমন যার যেদিনকে যাওয়ার নয় সে সেখানেই থমকে থাকবে। দিন এইভাবেই কেটে যাচ্ছিল। আমার জেঠতো দিদি, মানে বাবাই জ্যাঠার মেয়ে, দেখতে দেখতে তখন 3.5 মাস বয়স। পরিস্থিতি আগের তুলনায় একটু স্থিতিশীল লাগায় আর জেঠিমাও এই পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য ধীরে ধীরে আমার দাদু ঠাকুমার ওই বাড়িতে যাতায়াত কমে যায়। জেঠিমার মন করলে বিকেল বেলায় দিদিকে নিয়ে আমাদের বাড়িতে ঘুরতে চলে আসতো। বিকেলে 2-3 ঘন্টা সময় কাটিয়ে আবার বাড়ি ফিরে যেত। তবে আমার ঠাকুমার কাছ থেকে শুনেছি যে বিষাদের সুর সব সময় জেঠিমার মনের মধ্যে লেগেই থাকতো, আর সেটা হওয়াটাই স্বাভাবিক। এরকমই একদিন বিকেল বেলায় জেঠিমা তার 3 মাসের কন্যা সন্তানকে নিয়ে আমাদের বাড়িতে আসে। বিকেলে আমার ঠাকুমার সাথে অনেকটা সময় কাটায় এবং চুপ হয়ে কোনো কথা না বলার জন্যে আমার ঠাকুমা তাকে বারবার জিজ্ঞেস করার পরে জেঠিমার উত্তর থেকে আমার ঠাকুমা এটুকুই বুঝতে পারে যে সংসারটা তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়া, স্বামীর মদ্যপ সভা, স্বামীর বেকারত্ব, শ্বশুরবাড়ির স্থাবর অস্থাবর বেচে কিনে সর্বস্ব শেষ হয়ে যাওয়া, আর সর্বোপরি তার শেষ সম্বল বাপের বাড়ি থেকে যেটুকু পেয়েছিল সেটুকুও বেচে কেনে দিয়ে অন্য মেয়ের সাথে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হওয়া। এই সব মিলিয়ে তার জীবনের আর কোনো মানে ছিল না। তার না ছিল সংসার, আর না ছিল যে কোনো নারীর সব থেকে মূল্যবান অলংকার তার স্বামী। অন্যথা কোলে মাত্র 3 মাসের কন্যা সন্তান। এই জীবনের কোনো মানে সে খুঁজে পাচ্ছিল না, কেমন গুমড়ে গেছিল। যাই হোক, সেদিনকের মতো ঠাকুমা বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠায়। সকালেও সব ঠিকঠাক ছিল। বিকেল বেলায় আমার বাবা গেছিল তবলা চর্চায়। হঠাৎ সেখানে বাবার কোনো এক বন্ধু তড়িঘড়ি করে দৌড়ে গিয়ে বাবাকে খবর দেয় যে শিগগিরই চল, তোর দাদার ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে আর তোর বৌদি চিৎকারের শব্দ। লোকজন বলাবলি করছে মনে হয় ঘরে আগুন লেগেছে। শোনা মাত্রই বাবা, বাবার কিছু বন্ধু সহ সমস্ত লোকজন গেল জেঠুর বাড়ির উদ্দেশ্যে। ততক্ষণে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনেরও ভিড় জমা হয়েছে। দরজার কাছ থেকে উঁকি মেরে যেটা সবাই দেখতে পেল যে ঘরে আগুন লাগেনি, বরং আমার জেঠিমা নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়েছে। দরজা ভিতর থেকে বন্ধ, শুধুমাত্র গ্রিলের দরজা হওয়ার জন্য ভেতরকার পুরো পরিস্থিতি বাইরে থেকে দেখা যাচ্ছে। এর মধ্যে সবাই লোকজন ডেকে দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু গ্রিলের দরজা হওয়ায় সেটা ভাঙতে বহু সময় লেগে যায়। ভেঙে যে মুহূর্তেই লোকজন ঘরের মধ্যে প্রবেশ করে তখন দেখা যায় আমার জেঠিমা অগ্নিদগ্ধ অবস্থায় চিৎকার করতে করতে নিজের মারণ যন্ত্রণার সাথে পেরে না উঠে পাগলের মতন পুরো ঘর দৌড়ে বেড়াচ্ছে। সেই বীভৎস দৃশ্য বাবা আজও কল্পনা করলে শিউরে ওঠে। বাবা বলে সারা ঘরে কালো ধোঁয়া, বিশ্রী চামড়া পোড়ার গন্ধ এবং জেঠিমার মর্মান্তিক আর্তনাদ। পুরো ঘর জুড়ে জেঠিমা যন্ত্রণায় ছটপট করে দৌড়ে বেড়াচ্ছে, আর চারিদিকে যেন মনে হচ্ছে কোনো এক আগুনের পিণ্ড দৌড়ে বেড়াচ্ছে। লোকজন যখনই আমার দিদিকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালাবে,
জেঠিমা অগ্নিদগ্ধ অবস্থায় খাট থেকে আমার 3 মাসের দিদিকে দৌড়ে গিয়ে ধরার চেষ্টা করে। জেঠিমার মাথায় হয়তো এটাই চলছিল যে তার জীবন এতটা যন্ত্রণাময়, সে তার 3 মাসের কন্যা সন্তানকে কার কাছে রেখে যাবে, তার জীবনটা কত না ভয়ঙ্কর হবে। তাই সে চাইছিল সে যখন তার এই অভিশপ্ত জীবনকে শেষ করছেই, তার 3 মাসের কন্যা সন্তান যার কোনো ভবিষ্যৎ নেই, যার না বাবা আছে না মামার বাড়ি কেউ আছে, তাকে এই অভিশপ্ত পরিবেশে সে ছেড়ে যেতে চাইছিল না। সে চাইছিল তাকেও তার সাথে করে নিয়ে যেতে। তাই সেই ভয়ঙ্কর অগ্নিতে সে তাকেও দগ্ধ করে দিতে চাইছিল। কিন্তু জেঠিমার সেই চেষ্টা বিফলে যায় যখন আমার বাবার কিছু বন্ধুরা সে বাচ্চাটিকে নিয়ে ঘর থেকে চলে আসে। আর ততক্ষণে সব লোকে মিলে প্রচুর জল ঢেলে চাদর চাপা দিয়ে কোনো রকম ভাবে ঘরের আগুন এবং জেঠিমার গায়ে লেগে থাকা আগুনকেও নিভিয়ে ফেলে। তারপরে তাকে তাড়াতাড়ি করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তখনও সে জীবিত, কিন্তু সেই দৃশ্যও মর্মান্তিক। তার 4 হাত পা খাটের সাথে বেঁধে রাখা হয়েছে। তা সে একটু জলের জন্য ছটপট করছে, তাকে জল দেওয়া হচ্ছে না। আর সেই সময় চিকিৎসা ব্যবস্থা আমাদের গ্রামীণ জায়গাতে অত উন্নত না থাকার জন্য দাহ হয়ে যাওয়া বডিগুলোকে তেমন বিশেষ কোনো যত্নও নেওয়া হতো না। খুব সামান্য একটা চিকিৎসা মাধ্যমে তাকে রেখে দেওয়া হতো। হয়তো তার মৃত্যুর জন্য দিন গোনা হতো। এইভাবে 3 ঘন্টা মর্মান্তিক যন্ত্রণায় হাসপাতালের বিছানায় 4 হাত পা বাঁধা অবস্থায় চিৎকার করতে করতে মর্মান্তিক যন্ত্রণা সহ্য করতে করতে একসময় আর এই কঠিন যন্ত্রণার সাথে পেরে না উঠে আমার জেঠিমা প্রাণ ত্যাগ করে। তখন বাজে প্রায় রাত 11:30। আর জেঠিমা যখন গায়ে আগুন দিয়েছিল তখন বাজে সন্ধ্যে 6টা। ইতিমধ্যে আমার জ্যাঠা পলাতক। গায়ে আগুন লাগার আগেই বা হয়তো গায়ে আগুন লাগাতে দেখে, তখন আমরা জানতাম না ঘটনাটা ঠিক কি ঘটেছিল। তবে এটুকু দেখা গেছিল সেই সময় পরিবারের সকলে থাকলেও আমার জেঠিমার বাপের বাড়ির কাউকে হাজার খবর দেওয়ার পরেও কেউ আসেনি। তারা জানিয়ে দিয়েছিল মেয়ে আর আমাদের না, আমরা আর ওই মুখ দেখতে চাই না, আপনারা যা করার করে নিন। তারা আর কোনো যোগাযোগ রাখতে চায়নি। অথচ আমার জ্যাঠা ততক্ষণে পলাতক। সে পালিয়ে গেছে, কোথায় গেছে কেউ জানে না। এমনকি এত বড় একটা দুর্ঘটনার খবর পেয়েও সে আসেনি। এমনকি তার মারা যাবার পরেও সে মৃত্যু সংবাদ তার কাছে পৌঁছেছিল ঠিকই, কিন্তু সে একবার উকি দিতে আসেনি। এতটাও নির্মম কোনো মানুষ হতে পারে? 3-4 বছর সংসার করার পরেও তার বিবাহিত স্ত্রী, তার সন্তানের মা, তাকে এই করুণ পরিস্থিতিতে ফেলেও চলে যেতে মানুষ পারে? তার মৃত্যু খবর শোনার পরও তাকে একবার শেষ দেখার জন্য ফিরে আসে না। এতটাও হিংস্র মানুষ হয় পৃথিবীতে। কারোর খোঁজ না পাওয়ায় শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হয়, যেহেতু জেঠিমা আমার বাবাকে নিজের ভাইয়ের মতন দেখতো এবং সে বিবাহিত, তার শেষ কর্ম তার শ্বশুরবাড়ির লোককেই করতে হবে, তাই সিদ্ধান্ত নেওয়া হয় যে আমার বাবাই তার শেষ কাজ করবে। সেই মতো হসপিটাল থেকে বডিটাকে ছাড়তে ছাড়তে তখন প্রায় রাত 2:30 কি 3টে। তখনকার দিনে শহরের রাস্তায় ওই সময় লোক পাওয়া তো দূরের কথা, পশু পাখিও খুঁজে পাওয়া যেত না। বাবার কিছু বন্ধু নিয়ে আর কোনো মতে একটা টলিওয়ালাকে রাজি করিয়ে রাতের বেলায় সেই দেহটাকে নিয়ে যায় শ্মশান ঘাটের উদ্দেশ্যে। যখন শ্মশান ঘাটের রাস্তা দিয়ে হাঁটবে সেই সময় হঠাৎ করে তীব্র ঝড় বৃষ্টি শুরু হয়। একে তো অপঘাতে মৃত্যু, তার উপর পুড়ে যাওয়া ঝলসানো দেহ, বিশ্রী চামড়া পোড়ার গন্ধ, তার উপর জল পড়ে বডিটা ফুলে ফেঁপে উঠে, সে বিশ্রী আর বীভৎস দৃশ্য।
বডির ওয়েট এতটাই বেড়ে গেছে, ট্রলিওয়ালা কেন, বাবা 4টে বন্ধুও ট্রলিটাকে ধাক্কা মেরে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছে না। অন্যদিকে বৃষ্টির জল পড়ে পোড়া চামড়ার গন্ধের সাথে মিশে বীভৎস এক বিশ্রী পচা গন্ধের সৃষ্টি হয়েছে। এইভাবে কোনোভাবে শ্মশানঘাট অব্দি গিয়ে পৌঁছাবে। তখনও দাহ করতে আরো 2-3 ঘন্টা সময় লাগবে, কারণ বৃষ্টি না থামা অব্দি চিতার আগুনের ব্যবস্থা করা যাচ্ছে না। তাই দেহটাকে এক কোণায় নামিয়ে ট্রলিওয়ালা টাকা পয়সা মিটিয়ে বাবা এবং তার বন্ধুরা, কিছু আত্মীয় স্বজন সহ এক কোণায় গিয়ে বসলো। দেহটাকে কাউকে আগলে রাখতে হবে, সেই দায়িত্ব দেওয়া হলো আমার বাবার ওপর। বাবা চরম সাহসী হওয়ায় বাবা নির্ভীকভাবে জেঠিমার পাশে গিয়ে বসলো। হঠাৎ বিদ্যুতের এক ঝলসানিতে বাবার চোখ গেল পাশে থাকা জেঠিমার দেহটা। বিদ্যুতের এক ঝলকানিতে যেটুকু দেখা গেল তাতে বাবা যেন স্পষ্ট দেখতে পারল যে জেঠিমা বড় বড় চোখ করে চোখের পাতা খুলে আমার বাবার দিকে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ যেন চমকে গেলেও বাবা মনে হয় তাহলে কি জেঠিমা এখনো বেঁচে আছে। তারপর সে সবাইকে ডেকে ভালো করে দেখার পরে বুঝতে পারে যে না, এটা কোনো কারণে হয়তো মনের ভুল বা বিদ্যুতের আলোয় ভুল দেখেছে। কিন্তু এই ঘটনা বারবার রিপিট হতেই থাকে। একটা সময় পর বাবা নিজের ভুল ভেবে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর বাবা অনুভব করে যেন জেঠিমার হাতের একটা আঙুল দিয়ে বাবাকে ডাকছে। বাবার পিঠের সাথে জেঠিমার মেঝেতে পড়ে থাকা একটা আঙুল যেন বারবার স্পর্শ হচ্ছে, আর সেটা ডান দিক থেকে বাঁ দিক করছে। বাবা আচমকা পেছন ঘুরে তাকিয়ে দেখে না, সবই স্বাভাবিক। বাবা ভাবে হয়তো আঙুলটা কোনো কারণে স্পর্শ হয়েছে পিঠের সাথে, তাই বাবার ওরকম লেগেছে। যাই হোক, সেদিনের মতন আর কিছু ঘটে না। কিন্তু যতক্ষণ দেহটা দাহ না হয়েছিল বারবারই যেন মনে হচ্ছিল যে দেহটা কখনো নড়ছে, কখনো তাকিয়ে আছে, কখনো বাবাকে ডাকে। বাবা সবকিছুই মনের ভুল ভেবে এড়িয়ে চলে এবং বৃষ্টি থামার পরে দেহটাকে দাহ করে দেওয়া হয়। কিন্তু যতক্ষণে দাহ হয়েছিল ততক্ষণে দেহটার অবস্থা আর দেখার মতন ছিল না। এমনি অগ্নিদগ্ধ দেহ, তার ওপর এত ঘন্টা বৃষ্টির জলে ভিজে সে পচে গলে একাকার কাণ্ড। সকালবেলায় কাজ মিটিয়ে বাবা বাড়ি ফিরে আসে এবং অপমৃত্যু বলে 3 দিনে জেঠিমার কাজ সম্পন্ন হয়। বলে রাখি, ততক্ষণে কিন্তু জেঠিমার বাপের বাড়ির লোক বা জেঠু কারোরই খবর পাওয়া যায়। 3 দিনের কাজ মিটে যাওয়ার পর তখন সবকিছুই আস্তে আস্তে স্বাভাবিক। দিদির দায়িত্ব দেওয়া হলো দিদির পিসিকে, কিন্তু সংসার আবার সংসারের আপন গতিতে চলতে শুরু করবে। কিন্তু জীবন যে এভাবে চলবে না সেটা হয়তো আর 5 জনের মতন আমার বাবাও বুঝতে পারেন। ঠিক জেঠিমার মৃত্যুর 15-20 দিন পর থেকে রাত 2:30-3টের দিকে বাবা চিৎকার করে ঘুম থেকে উঠে পড়তো। কেন পড়তো কেউ জানে না, তাকে বারবার জিজ্ঞেস করেও কোনো উত্তর পাওয়া যায়নি। সকাল থেকে বাবা গোমড়ে থাকতো, আবার কিছুক্ষণ পরে স্বাভাবিক হয়ে গেলেও রাত 2:30-3টের সময় আবার একই চিৎকার। কি হতো বাবাকে জিজ্ঞেস করে উত্তর পাওয়া যেত না। বাবা বলতো ভুলে গেছি। এইভাবেই দিন কাটতে থাকে। এর মধ্যে বাড়িতে একটা হঠাৎ অনুষ্ঠান পড়ে যাওয়ার জন্য বাবার মাসতুতো এবং পিসতুতো দাদারা সমেত আমার ঠাকুমার বাপের বাড়ি সবাই এসে পৌঁছায়। ঘরে জায়গা কম হওয়ার জন্য ঠিক হয় রাতের বেলায় কিছুজন, মানে অন্তত বাবা আর বাবার দাদা এবং ভাইরা মিলে ছাদে বিছানা পেতে ঘুমোবে। ঠিক রাত 2:30-3টের দিকে হঠাৎ বীভৎস এক চিৎকারে সবার ঘুম ভাঙে। সবাই ঘুম থেকে উঠে দেখে বাবা যেখানে শুয়েছিল ঠিক সেই জায়গায় মশারির অংশটা, দড়িটা তার থেকে ছিঁড়ে পড়ে রয়েছে এবং বিছানা ওলটপালট হয়ে রয়েছে। বাবার মুখের ওপর ভীষণ বড় আকারের একটা ঝুড়ি চাপা দেওয়া, আর বাবা ছটপট করছে বিছানায় শুয়ে শুয়ে। সবাই কোনো রকমে ঝুড়িটা টেনে তোলে, বাবাকে জল দিয়ে ঠিক করা হয়।
বাবার চোখে মুখে জল দিয়ে কিছুক্ষণ বাবাকে বসিয়ে শান্ত করে বাবার থেকে জানতে চাওয়া হয় যে কি হয়েছিল। আর তখন সবার স্পষ্ট মনে ছিল, সবাই যখন রাতের বেলায় ঘুমাতে গেছে তখন ছাদের ওপর কোনো ঝুড়ি ছিল না। তাহলে ওই অত বড় ঝুড়ি তো হাওয়ায় ভেসে আসা সম্ভব না। আর ছাদের দরজাটা যেভাবে দিয়ে শুয়েছিল এখনো সেভাবেই দেওয়া, তার মানে নিচ থেকেও কেউ ওপরে আসেনি। কিন্তু ঘটনা হলো, তাহলে ঝুড়িটা এলো কোথা থেকে আর চাপাটাই বা দিল কে? তারপর সকালবেলায় উঠে সব ঘটনাটা আমার ঠাকুমা দাদুকে জানানো হয়। এতদিন ধরে বাবা নিজের মুখে কিছু স্বীকার করতে না চাইলেও সবাই চাপাচাপিতে বাধ্য হয়ে এবার শেষমেশ বাবা মুখ খোলে। বাবা যে ঘটনাটা দাদু ঠাকুমাকে এবং বাড়ির সবাইকে জানিয়েছিল সে ঘটনাটা কিছুটা এরকম। বৌদি চলে যাওয়ার পর থেকেই রাতের বেলায় ঠিক 2:30-3টের দিকে আমার একটা খুব বাজে স্বপ্ন আসতো। আমি দেখতাম চার পেয়ে কোনো একটা বীভৎস নারী মূর্তি রোজ মেঝে বেয়ে বেয়ে প্রথমে খাটে উঠত, তারপর সেখান থেকে আস্তে আস্তে আমার পা বেয়ে বেয়ে ঠিক আমার বুক বরাবর এসে দাঁড়িয়ে যেত এবং তার বীভৎস ধারালো নখআলা হাত এবং পাটা দিয়ে আমার বুকে চাপ দিয়ে চার পেয়ের মতো করে বসে পড়তো। আর কিছুক্ষণ পর দু হাত দিয়ে আমার গলা চিপে ধরতো। আর ঠিক সেই সময় আমার ঘুমটা ভাঙতো। যখন চোখ খুলতাম দেখতাম সেই বীভৎস নারী মূর্তি আর কেউ না, ওটা আমার বৌদি। সে কি বীভৎস তার রূপ! সাদা কালোয় মেশানো পোড়া চুল, সিঁথিতে মোটা করে সিঁদুর, কপালে গোল লাল টিপ, ঠোঁটের দুপাশ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে, মুখের একপাশ পুড়ে রয়েছে, মুখের একপাশের চামড়া পুড়ে ঝলসে রয়েছে, অন্য পাশের চামড়া গলে গলে পড়ছে। পুরো দেহ কোথাও পোড়া তো কোথাও গলা, আর চারিদিকে রক্তে মাখামাখি। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে এসেছে, জিভগুলো 1 হাত সমান লম্বা হয়ে বাইরে ঝুলছে, জিভের মাঝখান বরাবর কাটা। সেই অবস্থায় আমার গলা টিপে ধরেছে। ঠিক সেই সময় আমি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠতাম, আর ওঠার পরে দেখতাম সবকিছু স্বাভাবিক। এইভাবেই আজ 6 মাস যাবৎ ওই একই স্বপ্ন রোজ রাতে আমার আসে। কিন্তু কাল রাতেও আমি এমনই স্বপ্ন দেখেছিলাম। কিন্তু যখন সবাই আমাকে আবিষ্কার করে তখন আমার উপর ঝুড়ি দেখে। অথচ আমার কাছে অনুভূতিটা ঠিক সেরকম ছিল যেরকমটার বাকি দিনের। আমি তো দেখছিলাম সেই বীভৎস নারী মূর্তিরূপী আমার বৌদি এসে আমার গলা টিপছে। আর সেই সময় আমি চিৎকার করেছি, আমার দম আটকে আসছিল। কিন্তু দাদারা যখন ঘুম থেকে ওঠে সবাই তো সেখানে একটা ঝুড়ি আবিষ্কার করে। এইভাবে দিনের পর দিন কেটে যায়, স্বপ্নটা আসতেই থাকে। আমার ঠাকমা দাদু বাবাকে অনেক গুনিনের কাছে নিয়ে গেছে, অনেক ঝাড়া দেওয়া হয়েছে, মোল্লারা জল পোড়া দিয়েছে, তেল পোড়া দিয়েছে। তারপর থেকে আস্তে আস্তে স্বপ্নটা সপ্তাহে একবার, তারপর মাসে একবার, ধীরে ধীরে সময়ের সাথে সাথে মিলিয়ে যায়। তারপর আর স্বপ্নটা কোনোদিনও বাবার আসেনি, বা বাবার কখনো মাঝরাতে দম আটকে আসা অনুভবও হয়নি। আর আগের মতোই বাবা স্বাভাবিক জীবনে ফিরে আসে। আর বাবার রাতে কোনো স্বপ্ন আসে না, রাতে বাবাকে কেউ গলা টিপে ধরে না, বাবার দম বন্ধ হয়ে আসে না। বাবা নিজেকে স্বাভাবিক সুস্থ অনুভব করে এবং যে স্বাভাবিক জীবনে ফিরে যায়। তো এই ছিল ঘটনা। কিন্তু এই সমস্ত ঘটনায় যে প্রশ্নটা সবার মনে একটা দাগ বেঁধে দিয়ে যায় সেটা হলো, জেঠিমা তো জেঠুর অত্যাচারে আত্মহত্যা করেছিল। জেঠিমার সাথে তো জেঠিমার বাপের বাড়ির সবাই অত্যাচার করেছিল। জেঠিমার সাথে তো জেঠিমার শ্বশুরবাড়ির অনেকেই খারাপ করেছিল। এমনকি জেঠিমার তো নিজের সন্তানটাকেও পেল না। তাহলে সব রাগ জেঠিমার কেন আমাদের বাড়ির উপরেই পড়ল? জেঠু এত অন্যায় করে পালিয়ে গেল, জেঠুকে কেন জেঠিমা কিছু করলো না? বা নিজের বাপের বাড়ির লোকের এত অবহেলা পাওয়ার পরেও তো বাপের বাড়ির লোককে কেন দেখা দিল না?
আর মারা যাওয়ার পরে যেখানে আত্মহত্যা করেছিল সেই বাড়িতে না ঘুরে আমাদের বাড়িতেই কেন ঘোরাঘুরি করতো? কিছু লোকের কথায় এই বাড়ি থেকে যেহেতু সে একমাত্র ভালোবাসা পেত, তাই মৃত্যুর পরেও তার আকর্ষণ এই বাড়িটার উপরেই রয়ে গেছিল। আবার কিছু লোকের কথায় হয়তো যেহেতু সে মৃত্যুর সময় তার মেয়েকে সাথে নিয়ে যেতে চেয়েছিল এবং বাবা আর বাবার বন্ধুদের প্রচেষ্টায় যেহেতু জেঠিমার সেই শেষ ইচ্ছা তার মেয়েকে তার সাথে নিয়ে যাওয়ার ইচ্ছাটা পূরণ হয়নি, সেই সব রাগ হয়তো গিয়ে জেঠিমার বাবার ওপর পড়েছিল। যে জেঠিমা আমার বাবাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতো, সেই ভাই তার সাথে তার সন্তানকে যেতে দিল না। এই রাগটাই হয়তো তার মধ্যে আরো তীব্র হয়ে উঠেছিল। কিন্তু আমার বাবার কথায় সেটা ছিল না। আমার বাবার মনে হতো যে জেঠিমা চলে গিয়েও ফিরে এলো কেন? তবে কি তার কিছু বলার ছিল? এই ছিল আজকের ঘটনা, একটা অমীমাংসিত বাস্তব, যেটা সত্যি কোনো একটা মানুষের জীবনের ওপর দিয়ে ঘটে গেছে, যেটা কোনো কল্পনা নয়, যেটা অলৌকিক হলেও বাস্তব, সত্য ঘটনা। যদি তোমরা এরকম বাস্তব ঘটনা শুনতে চাও, এই ধরনের ঘটনাকে সাপোর্ট করো এবং চাও যে আমি এরকম আরো সত্য ঘটনা কালেক্ট করি এবং তোমাদের শোনাই, তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্টে লিখে জানাবে। আমি চেষ্টা করব আমাদের চারিপাশে ঘটে যাওয়া অলৌকিক সত্য ঘটনাগুলিকে সংগ্রহ করে তোমাদের কাছে উপস্থাপনা করার।